তোমাদের রেলের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নাম্বার, তার মধ্যে 8 থেকে 10টা প্রশ্ন কিন্তু তুমি জিকে থেকে পাবে। আর সেই জন্য আমি তোমাদের জিকে দেখো বারবার করে একটা কথাই বলি বস, এখনকার সময় কিন্তু ম্যাথ, জিআই, সায়েন্স এগুলো সবাই জানে যে এনসিইআরটি সায়েন্স পড়ো, এই ম্যাথ আর জিআইগুলো করো, তাহলে এখানে এই 3টে জায়গায় সবাই ভালো পারফরমেন্স করবে। কিন্তু এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে যে ভালো স্কোর করতে পারবে সেই কিন্তু বস এগিয়ে যাবে। আর আমি তোমাদের বলেছি 20-র মধ্যে 13 থেকে 14 নাম্বার আমি তোমাদের তুলে দেখিয়ে দেবো, এইটুকু বিশ্বাস রাখো। যেগুলো দিচ্ছি তোমাদের জিকের জন্য যে ফুল পিডিএফ দিয়েছি 157টা পেজের, সেই 157টা পেজ ভালো করে পড়ে রিভিশন অলরেডি হয়তো করে নিয়েছো অনেকেই, আর না করলে সেগুলো পড়বা। আর সাথে এই যে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো সিবিটি 1 এবং সিবিটি 2, এখানকার আসা সমস্ত প্রশ্নগুলোই আমি তোমাদের কেবলমাত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এই ছোটো ছোটো স্পেশাল ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো, সব এখন পড়তে হবে না। যেমন দেখো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে সিবিটি 1টা হয়েছিল সেখানে আসা সমস্ত জিওগ্রাফির মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখো সবুজ রঙের মার্কিং করে দিয়েছি, এইগুলোই কিন্তু তুমি পিডিএফ দিয়ে দেবো, এগুলোই কিন্তু পড়ে নিবা। বিষয়টা বুঝতে পারছো, সব পড়তে হবে না, কেমন? তা দেখো আজকে প্রথম প্রশ্ন বলছে যে ভারতের আদমশুমারি তথ্যানুসারে 2011 সালে নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি উপজাতির লিঙ্গ অনুপাত সর্বোচ্চ ছিল? তা এই 2011 সালের আদমশুমারি অনুযায়ী গোয়া, মাথায় রাখবে, গোয়া রাজ্যের তপশিলি উপজাতির লিঙ্গানুপাত সর্বোচ্চ, কি বললাম, তপশিলি উপজাতির লিঙ্গানুপাত সর্বোচ্চ গোয়ায় 2011 অনুযায়ী, ভালো করে পড়বা। বলছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের কোন দ্বীপে জনসংখ্যা সবচেয়ে কম? তা লাক্ষাদ্বীপের এই বিত্রা, মাথায় রাখবে, 11-র জনগণনা অনুযায়ী লাক্ষাদ্বীপের এই বিত্রা দ্বীপে জনসংখ্যা সবচেয়ে কম। বলছে অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালা কিভাবে অবস্থিত? তা অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালা তোমার এই দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত, মাথায় রাখবে, অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত। বলছে প্রাক বর্ষাকালে ভারতের কোন অংশে পরিবাহী বৃষ্টিপাত সাধারণ? মানে বলতে চাইছে যে প্রাক বর্ষাকালে ভারতের কোন অংশে পরিবাহী বৃষ্টিপাতটা সাধারণত ঘটে থাকে? তা সেটা হচ্ছে ছোট নাগপুর মালভূমিতে, মাথায় রাখবে, প্রাক বর্ষাকালে তোমার এই ছোট নাগপুর মালভূমিতে পরিবাহী বৃষ্টিপাত একটা সাধারণ ঘটনা, বোঝা গেল? চলে আসো। বলছে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চলে নিম্নলিখিত কোন শহরটি পড়ছে বা কোন শহরটি অবস্থিত? মাথায় রাখবে পুনে, কি বললাম, পুনে, ঠিক আছে, ভারতের তোমার এই পুনে শহরটাই আর কি বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে, পুনে শহর বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে। বলছে ভারতে 10,000-এর কম আর 5,000-এর বেশি জনসংখ্যার শহর কোন ধরনের শ্রেণী শহর হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? তা সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী, মাথায় রাখবে, 10,000-এর কম আর 5,000-এর বেশি জনসংখ্যা রয়েছে এমন শহরকে তুমি 5 নাম্বার অর্থাৎ পঞ্চম শ্রেণীর মধ্যে ফেলবে। বলছে আন্দামান ও নিকোবর প্রশাসনের মতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট কতগুলো দ্বীপ বা পাথুরে অঞ্চল রয়েছে? তা 836টি, মাথায় রাখবে, আন্দামান দ্বীপপুঞ্জে মোট 836টি দ্বীপ বা পাথুরে অঞ্চল রয়েছে। তা ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি কোন ধরনের উপকূলীয় সমভূমি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? তা ডুবে যাওয়া উপকূলীয় সমভূমি, মাথায় রাখবে, ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি ডুবে যাওয়া উপকূলীয় সমভূমি নামেও পরিচিত। চলে আসো তারপরে। বলছে ভারত, চীন এবং মায়ানমার যে স্থানে মিলিত হয়েছে তার নাম কি? তা সেটা হচ্ছে ডিফু পাস, মাথায় রাখবে, ভারত, চীন, মায়ানমার যে স্থানে মিলিত হয়েছে সেটা হচ্ছে ডিফু পাস, ডিফু পাস। বলছে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের অফিস অনুসারে 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে কোন ধরনের নগর বসতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে মেগা সিটি বলা হয়, কি বলে, মেগা সিটি, মাথায় রাখবে, 1 কোটির বেশি হলে সেটা মেগা সিটি, কেমন? কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটি শিবালিক পর্বতের সমান্তরালে অবস্থিত এবং প্রায় 8 থেকে 16 কিমি পর্যন্ত প্রশস্ত? তা সেটা হচ্ছে ভাবর, মাথায় রাখবে, ভাবর, এটা তোমার এই শিবালিক পর্বতের সমান্তরালে অবস্থিত এবং 8 থেকে 16 কিলোমিটার প্রশস্ত।
ভারতের পূর্ব উপকূলীয় সমভূমিকে কোন ধরনের উপকূল হিসাবে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা হয়? তা পূর্ব উপকূলীয় সমভূমিকে পূর্ব উপকূলীয় সমভূমিকে জরুরি উপকূল বলা হয়। মাথায় রাখবে যে পূর্ব উপকূলীয় সমভূমি জরুরি উপকূল হিসাবেও কিন্তু পরিচিত। বলছে ভারতের আঞ্চলিক জলসীমা বেসলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? তা তোমার এই ভারতের আঞ্চলিক জলসীমাটা বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। কত? 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। তারপরে চলে আসো, বলছে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভারতের উত্তর সমভূমির মোট দৈর্ঘ্য আনুমানিক কত? তা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভারতের উত্তর সমভূমির আনুমানিক মোট দৈর্ঘ্য হলো 2400 কিলোমিটার। কি বললাম? 2400 কিলোমিটার। ঠিক আছে। দেখো, ফুলের উপত্যকা জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এই ফুলের উপত্যকা জাতীয় উদ্যানটি পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। কি বললাম? ফুলের উপত্যকা পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীতে পড়ছে। থর মরুভূমিতে পাওয়া অর্ধচন্দ্রাকার বালির ঢিপিগুলোকে কি বলা হয়? বারচন। মাথায় রাখবে, থর মরুভূমিতে অর্ধচন্দ্রাকারে যে বালির ঢিপিগুলো পাওয়া যায় তার নাম হচ্ছে বারচন। কি বললাম? বারচন। বলছে দেখো যে শীতকালে ভারতীয় জলবায়ুকে প্রভাবিত করে যে জেট স্রোত, তা জেট স্রোতের সাধারণ দিক কি? তা জেট স্রোত হচ্ছে তোমার এই পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। কি বললাম? জেট স্রোত যেটা আমরা বলি যে পশ্চিম থেকে পূর্ব প্রবাহিত হয়, যেটা শীতকালে ভারতীয় জলবায়ুকে প্রভাবিত করে। কেমন? বলছে দেখো, ভারতের পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ নিচের কোন প্রজাতির গাছ? তা পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ছে শাল। মাথা রাখবে, শাল হয়ে যাবে সঠিক উত্তর। শাল হচ্ছে পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ছে। বলছে 24 ডিগ্রি অক্ষাংশ কোন ভারতীয় রাজ্যের রাজধানী সবচেয়ে কাছে অবস্থিত? যা 24 ডিগ্রি অক্ষাংশ তোমার এই ভোপাল। মাথা রাখবে, ভারতীয় রাজধানী ভোপালের কাছেই কিন্তু 24 ডিগ্রি অক্ষাংশটা পড়ছে। তারপরে চলে আসো, বলছে ভারতের কোন অঞ্চলটি শোলা বনের জন্য পরিচিত? মাথা রাখবে পশ্চিমঘাট। কি বললাম? পশ্চিমঘাট শোলা বনের জন্য পরিচিত। শোলা বনের জন্য পরিচিত কোনটি? পশ্চিমঘাট। শোলা বনের জন্য পশ্চিমঘাট পরিচিত। বলছে কোন দ্বীপপুঞ্জ 8 থেকে 12 ডিগ্রি থেকে আর কি 12 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষাংশ এবং 71 থেকে 74 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত? তা সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। মাথা রাখবে 8 থেকে 12 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষাংশ থেকে তোমার হচ্ছে বলবা যে দাদা 71 থেকে 74 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত লাক্ষাদ্বীপ। কোনটি? লাক্ষাদ্বীপ। কেমন? বলছে দেখো যে সবরমতী নদী নিম্নলিখিত কোন স্থান থেকে উৎপন্ন হয়েছে? তা সেটা রাজস্থানের আরাবল্লী পাহাড় থেকে। মাথায় রাখবে সবরমতী নদী রাজস্থানের আরাবল্লী পাহাড় থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। মাথায় রাখবে। ভারতের থর মরুভূমির আনুমানিক আয়তন কত? তা ভারতের থর মরুভূমির আনুমানিক আয়তন তোমার ওই 1,70,000 বর্গ কিমি। 1,70,000 বর্গ কিমি। মাথায় রাখবে 1,70,000 বর্গ কিমি ভারতের থর মরুভূমির আয়তন। বলছে গ্রেট ইন্ডিয়ান প্লেইনের কোন অঞ্চলে উচ্চ আর্দ্রতা এবং জলবায়ু রয়েছে? সেটা তরাই অঞ্চল। মাথায় রাখবে গ্রেট ইন্ডিয়ান প্লেইনের কোন অঞ্চল? তরাই অঞ্চল। উষ্ণ আর্দ্র এবং জলাভূমি রয়েছে। কেমন? চলে আসো, দেখো গ্রেট হিমালয় পর্বতমালার অন্য নাম কি? সেটা হচ্ছে অভ্যন্তরীণ হিমালয়। মাথায় রাখবে গ্রেট হিমালয় পর্বতমালার অন্য নাম হলো অভ্যন্তরীণ হিমালয়। বলছে কোন পর্যায়ে এবং বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল ছিল? সেটা দ্বিতীয় পর্যায় বললে দ্বিতীয় পর্যায়, আর তোমার হচ্ছে সালের কথা মানে বছরের কথা বললে 1921 থেকে 51 এই বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল ছিল। কেমন? কোন দ্বীপের নামকরণ করা হয়েছে স্বরাজ দ্বীপ? দাদা স্বরাজ দ্বীপ হচ্ছে তোমার ওই মাথায় রাখবে যে হ্যাভলক দ্বীপ। কি বললাম? হ্যাভলক দ্বীপের নামকরণ করা হয়েছে স্বরাজ দ্বীপ। হ্যাভলক দ্বীপ বা স্বরাজ দ্বীপ। বলছে মাইকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। ঠিক আছে, মাইকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দেখো
ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি কোনটি? তা সেটা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি হচ্ছে সম্ভার হ্রদ। মাথায় রাখবে, সম্ভার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি। বলছে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে তীব্র বৃষ্টিপাত কোন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়ার কারণে হয়? সেটা হচ্ছে অরোগ্রাফিক। কি বললাম? অরোগ্রাফিক। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে তীব্র বৃষ্টিপাত তোমার এই অরোগ্রাফিক ধরনের এক ধরনের আর কি বৃষ্টিপাত, সেই কারণেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, অরোগ্রাফিক। বলছে ভারতে প্রধানত কোথায় বৃক্ষরোপণ কৃষি করা হয়, মানে কৃষি চাষ করা হয়, বৃক্ষরোপণ কৃষি চাষ, সেটা হচ্ছে কেরালা এবং আসামে। কেরালা এবং আসাম রাজ্যে বৃক্ষরোপণ কৃষি চাষ করা হয়ে থাকে। বলো মহানদীর দৈর্ঘ্য কত? দাদা মহানদীর দৈর্ঘ্য হলো 851 কিলোমিটার। মহানদীর দৈর্ঘ্য 851 কিলোমিটার। নিচের কোন পর্বত গিরিপথটি পীরপাঞ্জাল পর্বতমালায় অবস্থিত? তা বানিহাল পাস। মাথায় রাখবে, বানিহাল পাস পীরপাঞ্জাল পর্বতমালায় অবস্থিত। কি বললাম? বানিহাল পাসটা পীরপাঞ্জাল পর্বতমালায় অবস্থিত। 1 মিনিট দেখে নাও। তারপরে বলছে দেখো যে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? তা 31.16%। মাথায় রাখবে, 11 জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার 31.16% লোক আর কি শহরাঞ্চলে বসবাস করে। বলছে ভারতের মোট আনুমানিক অক্ষাংশীয় সীমা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ভারতের মোট আনুমানিক অক্ষাংশীয় সীমার দৈর্ঘ্য হচ্ছে সীমা হচ্ছে 30 ডিগ্রি। অক্ষাংশীয় সীমা 30 ডিগ্রি। তারপরে বলছে দেখো যে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুসারে ভারতে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ড্যাশ পর্যন্ত বিস্তৃত, সেটা 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। যে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুসারে ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলটা 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নগরায়ন জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল? তা দিল্লিতে। মাথায় রাখবে, 2011 জনগণনা অনুযায়ী তোমার এই দিল্লির কি তোমার এই নগরায়ন জনসংখ্যার সবথেকে বেশি ছিল। নগরায়ন জনসংখ্যা সবথেকে বেশি দিল্লিতে। কেমন? চলে আসো। বলছে যে দেখো ভারতের মানচিত্রে ছোটনাগপুর মালভূমির সাপেক্ষে তোমার এই মালওয়া মালভূমি কোন দিকে অবস্থিত পড়ছে আর কি? তা এই ছোটনাগপুর মালভূমির সাপেক্ষে মালওয়া মালভূমিটা পশ্চিম দিকে পড়ছে। ছোটনাগপুর মালভূমির পশ্চিম দিকে কিন্তু তোমার এই মালওয়া মালভূমিটা পড়ছে। বলছে রোহাতাং পাস কোথায় অবস্থিত বলো? রোহাতাং পাস অবস্থিত মানালির কাছে পূর্ব পীরপাঞ্জাল পর্বতমালায়। কি বললাম? রোহাতাং পাসটা মানালির কাছে পূর্ব পীরপাঞ্জাল পর্বতমালায়। কি বললাম? পূর্ব পীরপাঞ্জাল পর্বতমালায়। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। কোন 3টি পাহাড়ের সংযমস্থলে অবস্থিত? তা সেটা হচ্ছে আন্নামালাই পর্বতমালা, এলাচ পাহাড়, আর হচ্ছে তোমার পালানি পাহাড়। মাথায় রাখবে, আন্নামালাই পর্বতমালা, এলাচ পাহাড় আর পালানি পাহাড়, এই 3টি পাহাড়ের সংযমস্থলেই কিন্তু তোমার এই আনাইমুদির সর্বোচ্চ শৃঙ্গটা অবস্থিত। বলো মিনিকয় এবং মালদ্বীপের মধ্যবর্তী চ্যানেলটির নাম কি? তা মিনিকয় আর মালদ্বীপের মধ্যে যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। কয় ডিগ্রি? 8 ডিগ্রি চ্যানেল। মাথায় রাখবে, মিনিকয় আর মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল। বলো নারকন্ডাম দ্বীপটি অবস্থিত কোথায়? তোমার এই নারকন্ডাম দ্বীপটি আন্দামান সাগরে অবস্থিত। কি বললাম? নারকন্ডাম দ্বীপটি আন্দামান সাগরে নারকন্ডাম দ্বীপটি অবস্থিত। বলছে নিম্নলিখিত কোন কৃষি পদ্ধতিকে তোমার কেরালার পোনাম ও উড়িষ্যার পডু বলা হয়? তা কেরালায় পোনাম আর উড়িষ্যায় পডু বলা হয় স্থানান্তরীয় কৃষি চাষকে। স্থানান্তরীয় কৃষি চাষটাই কেরালায় পোনাম আর উড়িষ্যায় পডু হিসাবে পরিচিত। দেখো কালাপানি বিরোধ যেটা ভারত আর কোন দেশের মধ্যে একটি ভারত আর কোন দেশের মধ্যে রয়েছে আর কি? তা কালাপানি বিরোধ ভারত আর নেপালের মধ্যে। মাথায় রাখবে, কালাপানি বিরোধ হচ্ছে ভারত আর নেপালের মধ্যে। বলো তাপ্তি নদী কোন পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে? সাতপুরা রেঞ্জ থেকে। মাথায় রাখবে, তাপ্তি নদী সাতপুরা রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে?
সাতপুরা রেঞ্জ থেকে তাপ্তি নদী উৎপন্ন হয়েছে। ঠিক আছে, বলছে কোন হিমালয় পর্বতমালা সবচেয়ে উত্তরে অবস্থিত এবং সবচেয়ে উঁচু শৃঙ্খগুলি এখানে অবস্থিত। তা বুঝতেই পারছো যে কোন হিমালয় পর্বতমালা, সেটা হিমাদ্রি, তাই না? হিমালয় পর্বতমালাটা সবচেয়ে উত্তরে রয়েছে, আর এখানে সবচেয়ে উঁচু শৃঙ্খগুলো কিন্তু এখানেই রয়েছে। বলছে ভারতে বার্ষিক 100 সেমি থেকে 200 সেমি বৃষ্টিপাতের পরিমাণ বেশি এমন অঞ্চল নিম্নলিখিত কোন বনাঞ্চলের প্রধান পাওয়া যায় আর কি। ভালো করে বোঝো, বলছে যে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতের পরিমাণ বেশি এমন অঞ্চলে কোন ধরনের বনাঞ্চল বা বন পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন। কি বললাম? গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন পাওয়া যায়, যেখানে 100 থেকে 200 সেমির মতো বৃষ্টিপাত হয়ে থাকে। কেমন? বলছে পক প্রণালী, দেখো পক প্রণালীর নিচের কোনটির প্রবেশপথ? তা বুঝতেই পারছো যে পক প্রণালী বঙ্গোপসাগরের প্রবেশপথ, তাই না? পক প্রণালী হলো ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে, যেটা বঙ্গোপসাগরের প্রবেশপথ বলবা। বলো আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতমালার মধ্যে কোন মালভূমিটা রয়েছে? তা আরাবল্লী আর বিন্ধ্য পর্বতমালার মধ্যে মালওয়া মালভূমি অবস্থিত। কোনটি? মালওয়া মালভূমি আরাবল্লী আর বিন্ধ্য পর্বতমালার মধ্যে অবস্থিত। বলছে আজমিরের কাছে আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢালে নিম্নলিখিত কোন নদীর উৎপন্ন হয়েছে যেখানে একটি সাগরমতি নামে পরিচিত? লুনি নদী। মাথায় রাখবে, আজমিরের কাছে তোমার এই আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে লুনি নদী, আর এই লুনি নদীটা সেখানে সাগরমতি নামে পরিচিত। কি নামে? সাগরমতি। ঠিক আছে, তাই লুনি নদীর আরেকটা নাম জানতে পারলে সাগরমতি। বলো কোন ভারতীয় রাজ্য ভুটান এবং বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে? বলে দিবা আসাম, তাই না? আসাম রাজ্যটা ভুটান এবং বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে আসাম। কেমন? তারপরে বলো চলে আসো, বলছে কোন মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাসের অভাব রয়েছে কিন্তু লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ? বলতে চাইছে কোন মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে না, অভাব রয়েছে, কিন্তু লোহা এবং অ্যালুমিনিয়াম পাওয়া যায়, সেটা হচ্ছে ল্যাটেরাইট মাটি। মাথায় রাখবে, ল্যাটেরাইট মৃত্তিকায় নাইট্রোজেন আর ফসফরাসের অভাব রয়েছে, কিন্তু লোহা আর অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ। বলছে নিচের কোন মাটি জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? বলে দিবা দাদা কালো মাটি। কালো মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি, মাথায় রাখবে। বলো ভারতের তোমার হচ্ছে কোনিয়াক উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? তা এই কোনিয়াক উপজাতি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে পাওয়া যায়। কি বললাম? কোনিয়াক উপজাতি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে আর কি থাকে ওরা। বলো করমণ্ডল উপকূল ভারতের কোন অংশে অবস্থিত? বলবা করমণ্ডল উপকূলটা দক্ষিণ পূর্ব উপকূল হিসাবেও পরিচিত। দক্ষিণ পূর্ব উপকূল অর্থাৎ করমণ্ডল উপকূল। কি বললাম? দক্ষিণ পূর্ব অর্থাৎ করমণ্ডল উপকূল। চলে আসো, যে পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে ধাপে ধাপে কোন ধরনের চাষাবাদ করা হয়, সেটা হচ্ছে সোপান চাষ। মাথায় রাখবে, পাহাড়ের অঞ্চলে ঢাল কেটে ধাপে ধাপে যে চাষাবাদ করা হয় সেটা হচ্ছে সোপান চাষ। দেখো ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে দূরত্ব কত? তা ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে 2933 কিলোমিটার দূরত্ব রয়েছে। কত? 2933 কিলোমিটার পূর্বতম আর পশ্চিমতমর মধ্যে 2933। বলছে উত্তর ভারতের গ্রেট প্লেইন কি নামে পরিচিত? তা এই গ্রেট প্লেইন উত্তর ভারতে ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হিসাবে পরিচিত। কি বললাম? যে উত্তর ভারতে গ্রেট প্লেইনটা ইন্দ্র গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হিসাবে পরিচিত। ইন্দ্র গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। বলো 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন নগর সমষ্টির জনসংখ্যা ভারতের সবচেয়ে বেশি? কোন নগর সমষ্টির জনসংখ্যা ভারতের সবচেয়ে বেশি? মুম্বাইয়ের। মাথায় রাখবে, কোথায়? মুম্বাইয়ের। ঠিক আছে, বলছে যে ভারতের দক্ষিণতম প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট, তা কোন দ্বীপে অবস্থিত? তা সেটা হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপেই রয়েছে তোমার হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কি বললাম? ভারতের দক্ষিণতম যে বিন্দু বা প্রান্ত সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা রয়েছে গ্রেট নিকোবর দ্বীপে। কোথায়? গ্রেট নিকোবর দ্বীপে।
চলে আসো যে মরুভূমি জাতীয় উদ্যান কি বলছে, মরুভূমি জাতীয় উদ্যান কোন বিপন্ন পাখি প্রজাতির জন্য বিখ্যাত? সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। কি বললাম? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, যেটা হচ্ছে মরুভূমি জাতীয় উদ্যান, এই পাখির জন্য কিন্তু মানে এই পাখি প্রজাতির জন্য বিখ্যাত, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতীয় রাজ্যগুলির নিম্নলিখিত কোন গোষ্ঠী জুড়ে বিস্তৃত? তা এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই তিনটি রাজ্য জুড়ে কিন্তু বিস্তৃত। কি বললাম? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা ভারতীয় তিনটি রাজ্য তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক জুড়ে কিন্তু বিস্তৃত। বলো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ বিন্দু হচ্ছে নিচের কোনটি? তা সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ বিন্দু হচ্ছে ধূপগড়। মাথায় রাখবে, ধূপগড়। সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ বিন্দু হচ্ছে ধূপগড়। বলছে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উপজাতি জনসংখ্যার অনুপস্থিতি পরিলক্ষিত হয়েছে? পাঞ্জাবে। মাথায় রাখবে 11 জনগণনা অনুযায়ী তোমার এই পাঞ্জাব রাজ্যে উপজাতি জনসংখ্যার অনুপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ঠিক আছে। নিম্নলিখিত কোন বন্দরটি পশ্চিম উপকূলীয় সমভূমিতে বিস্তৃত? বলো এই চারটের মধ্যে দেখে বলো যে কোন বন্দরটি পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত। বলবা পারাদ্বীপ বন্দর। কি বললাম? পারাদ্বীপ বন্দরটা পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত। পারাদ্বীপ বন্দর পশ্চিম উপকূলীয় সমভূমি। কচ্ছের রানের মধ্য দিয়ে কোন অক্ষাংশ অতিক্রম করেছে? 23°5' উত্তর। কি বললাম? 23°5' উত্তর। তা এটা হচ্ছে কচ্ছের রানের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। মাথায় রাখবে 23°5'। ঠিক আছে, 23°5', যেটা কচ্ছের রানের মধ্যে দিয়ে আর কি অতিক্রম করেছে। ওহো 1 মিনিট। আচ্ছা তারপরে বলো, চলে আসো। দেখো এই একটু সমস্যা হয় বলে খুব অসুবিধা। আচ্ছা বলছে যে 2025 সালের এপ্রিল পর্যন্ত তোমার এই শিমলিপাল রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসাবে মনোনীত ড্যাশ কোনটি? তা মাথায় রাখবা যে ভালো করে পড়ো, 2025 সালের এপ্রিলে শিমলিপাল ড্যাশ রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে মনোনীত উড়িষ্যা। মাথায় রাখবে যে শিমলিপাল হলো উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান। তাহলে পরীক্ষায় যদি আসে যে উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান কোনটি, মাথায় থাকবে শিমলিপাল। কেমন? বলছে থর মরুভূমির বেশিরভাগ অংশ ভারতের মধ্যে অবস্থিত, যা রাজ্যগুলি জুড়ে বিস্তৃত। কোন রাজ্যগুলো? দাদা থর মরুভূমি তোমার এই রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানা। কি বললাম? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলির বেশ কিছু অংশ জুড়েই কিন্তু থর মরুভূমিটা বিস্তৃত। বলছে হিমালয় অঞ্চলে কোন নদী ব্যবস্থা গিরিখাত তৈরি করার জন্য পরিচিত? তা হিমালয় অঞ্চলে কোন নদী ব্যবস্থা গিরিখাত তৈরির জন্য পরিচিত? ব্রহ্মপুত্র। মাথায় রাখবে ব্রহ্মপুত্র। কেমন? চলে আসো নিচের কোন নদীটি তোমার এই গঙ্গার উপনদী নয় এবং বরং সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে বা পতিত হয়েছে? তা বলবা যে গঙ্গার উপনদী নয়, বলবা মহানদী কিন্তু গঙ্গার কোনো উপনদী নয়, আর এটা কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। মহানদী কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু এটা গঙ্গার উপনদী নয়। তারপরে দেখো বলছে ভারতের সীমান্ত বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লিপুলেক পাস ভারত এবং ড্যাশের মধ্যে। তা এই যে লিপুলেক পাসটা না, লিপুলেক পাস ভারত আর তিব্বত অর্থাৎ চীন, বর্তমানে ভারত আর চীনের মধ্যেই কিন্তু রয়েছে লিপুলেক পাস। কি বললাম? ভারত আর তিব্বতীয় চীন এই অঞ্চল জুড়েই কিন্তু লিপুলেক পাসটা রয়েছে। এটা একটা ভারতীয় সীমান্ত অঞ্চল আর কি। বলছে নিচের কোনটি ভারতের পূর্বতম আন্তর্জাতিক সীমান্ত বিন্দু? তা ভারতের পূর্বতম আন্তর্জাতিক সীমান্ত বিন্দু হচ্ছে, তুমি দেখে বলবা যে কিবিথু। কি বললাম? কিবিথু এটা হলো ভারতের পূর্বতম আন্তর্জাতিক সীমান্ত বিন্দু। বলছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? তা পূর্ব উপকূলীয় সমভূমি পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। মাথায় রাখবে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলীয় সমভূমি।
বলছে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা গঠন করে কোথায়? তা সেটা হচ্ছে দেবপ্রয়াগে। মাথায় রাখবে, ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে কিন্তু মিলিত হয়ে গঙ্গা গঠন করে। বলছে ভারতের কোন রাজ্যে ভিল উপজাতি সম্প্রদায়ের জন্য বেশি, মানে ভিল উপজাতির সম্প্রদায়ের সংখ্যা বেশি? বলবা ভারতের মধ্যপ্রদেশে। কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যে ভিল উপজাতি সম্প্রদায়ের সংখ্যা বেশি। ভারতীয় প্রেক্ষাপটে প্রথম শ্রেণীর শহরগুলিতে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তোমার এই মাথায় রাখবা যে কি যে মাইগ্রেশন গ্রামীণ এলাকা থেকে। কি বললাম? মাইগ্রেশন গ্রামীণ এলাকা থেকে। ভারতীয় প্রেক্ষাপটে প্রথম শ্রেণীর শহরগুলিতে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাবিত করে মাইগ্রেশন গ্রামীণ এলাকাগুলো। ঠিক আছে, মাইগ্রেশন গ্রামীণ এলাকাগুলো। বলছে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত? তা সেটা হচ্ছে কেইবুল লামজা জাতীয় উদ্যান। মাথায় রাখবে, কেইবুল লামজা জাতীয় উদ্যান বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত। কেমন? দেখো নিম্নলিখিত কোন নদীটি উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালায়? তা বলবা কৃষ্ণা নদী। দাদা কি কৃষ্ণা? কৃষ্ণা নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালা থেকে। পশ্চিমঘাট পর্বতমালা থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। কেমন? নিচের কোন নদীটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলী দ্বীপ গঠন করে? তা ব্রহ্মপুত্র, তাই না? ব্রহ্মপুত্র নদীটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলী দ্বীপ এটা গঠন করে ব্রহ্মপুত্র নদী। বলছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো উপকূল রেখা নেই? তা বলবা রাজস্থান। মাথায় রাখবে, রাজস্থান রাজ্যের কিন্তু কোনো উপকূল রেখা নেই। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর রাজস্থান হয়ে যাবে। বলো ভারতের মূল ভূখণ্ডের মধ্যে কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তা ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটের। কার? গুজরাটের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটের। কেমন? চলে আসো। বলছে নিচের কোনটি রাজস্থানের একটি জাতীয় উদ্যান? তা দেখেই বলবা যে রণথম্বর। রণথম্বর রাজস্থানের একটি জাতীয় উদ্যান। রণথম্বর, মাথায় রাখবে, রণথম্বর রাজস্থানের একটি জাতীয় উদ্যান। কচ্ছ এবং কাঠিয়াওয়াড় উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থিত? তা কচ্ছ মানে বুঝতে পারছো গুজরাট। কি হয়ে যাবে? কচ্ছ এবং কাঠিয়াওয়াড় উপকূলটা হলো ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের গুজরাটে। এই ছিল তোমাদের হচ্ছে এনটিপিসি সিবিটি ওয়ানে আসা হচ্ছে তোমার মানে গ্র্যাজুয়েট লেভেলের যে সিবিটি ওয়ানটা হয়েছিল সমস্ত জিকে মানে জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো এসেছিলো। দেখো কবে তোমার হচ্ছে মানে কোন শিফটে এসেছিলো সব কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু দেওয়া আছে। একদম জেনুইন প্রশ্ন। তুমি চাইলে পরে যদি পরীক্ষা দিয়ে থাকো তোমার শিফটের প্রশ্নগুলো কিন্তু দেখে মিলিয়ে নিতে পারো। একদম জেনুইন প্রশ্ন। আর সেইগুলোর মধ্যে এখন পুরো পড়তে হবে না। যেগুলো আমি সবুজ রঙের কালি দিয়ে মার্কিং করে দিয়েছি এইগুলোই কিন্তু পড়ে ভালো করে রিভিশন করে নিও। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি সব বিশেষ করে জিওগ্রাফি, পলিটি আর ইকোনমি এই তিনটে কিন্তু পড়তেই হবে তোমাকে। এই তিনটে পড়বা। ওইসব কম্পিউটার লাগবে না। তারপরে তোমার হচ্ছে হিস্ট্রির উপরে হালকা পাতলা পড়বো। হিস্ট্রিতে বেশি একটা প্রশ্ন হয় না, এগুলোই পড়ে নেওয়া। বিশেষ করে জিওগ্রাফিতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে উপকূলীয় অঞ্চল, তারপরে এই যে মানে যে সমস্ত পর্ণমোচী উদ্ভিদ বা এই সমস্ত উদ্ভিদ এবং তোমার উপকূলীয় অঞ্চল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নদী, এইগুলো কিন্তু প্রশ্ন হয়। এগুলো পড়বা এবং দেখো যে ফুল পিডিএফ দিয়েছে সেখানেও কিন্তু তোমাদের এই হচ্ছে নদী, উপকূলীয় অঞ্চল এই সমস্ত দিয়ে কিন্তু তথ্য আছে ডিটেলসে। সেগুলো কিন্তু অবশ্যই পড়ে রিভিশন করে নিবা। সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।